হেই হ্যালো এভরিওয়ান, আজকে আসলে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয় নিয়ে আমাদের আগেই ভিডিও দেওয়া উচিত ছিল, কিন্তু আমার আসলে এই ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না বা আমার কোনো আসলে প্ল্যান ছিল না, তাই আমি ভিডিওটা বানাই নাই। বাট এখন অনেকেই রিকোয়েস্ট করতেছে, তাই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমরা কথা বলবো যে যারা HSC 23 ব্যাচের আছেন বা যারা হচ্ছে এই বছর HSC পরীক্ষা দিয়েছেন, তারা যদি বিদেশে পড়াশোনা করতে যেতে চান তাহলে তাদের কোন কোন স্টেপগুলো ফলো করা উচিত বা তাদের আসলে কীভাবে আগানো উচিত তা নিয়ে একটা কথা বলবো। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই বলে রাখি, আসলে আমার থেকে কেন গাইডলাইন নেবেন বা আমি কি গাইডলাইন দেওয়ার কেউ নাকি না, আমি কোনো গাইডলাইন দেওয়ার লোক না। আসলে আমি পুরোপুরি ভিডিওটা বানাচ্ছি যাতে যারা HSC 23 ব্যাচের আছেন বা যারা হচ্ছে এবছর HSC দিয়েছেন এবং অনেকেরই আসলে ইচ্ছা আছে যে বিদেশে পড়াশোনা করতে যাবেন এবং অনেকে বুঝতেছে না যে কীভাবে কী শুরু করা উচিত, তাদেরকে হেল্প করার জন্য আমার এই ভিডিওটি। আমার ভিডিওটা কোনো গাইডলাইন না বা কিছু না, এবং বিদেশে পড়াশোনা আসলে খুব বড় একটা স্টেপ আপনার লাইফের করতে যাচ্ছে। তো আপনারা যদি এরকম কোনো সিদ্ধান্ত নেন যে আপনারা বিদেশে পড়াশোনা করতে চান, তাহলে শুধু আমার ভিডিও না, আপনারা হচ্ছে আরও প্রায় 10 থেকে 15টা বা আরও যত বেশি ভিডিও দেখা যায় এবং আরও যত বেশি রিসার্চ করা যায় তত বেশি রিসার্চ করে এবং আপনার ফ্যামিলির সাথে কথা বলে দেন হচ্ছে আপনার বিদেশে পড়াশোনার স্টেপটা নেওয়া উচিত। ফার্স্ট অফ অল আপনার যে প্ল্যানটা যে বিদেশে পড়াশোনা করার, সেটাই আসলে অনেক বেশি রিসার্চ করে বা পরিবারের সাথে কথা বলে দেন আপনার নেওয়া উচিত। তাই আমি প্রথমে আসলে জিনিসটা ক্লিয়ার করে দিলাম। তো আমি এতদিনে যা বুঝেছি সেটা হচ্ছে বিদেশে পড়াশোনার জন্য আসলে দুই ধরনের স্টুডেন্ট থাকে। তো প্রথম ধরনের যে স্টুডেন্ট তারা হচ্ছে প্রথমে পাবলিকে প্রিপারেশন নেবে এবং পাবলিকে যদি হয়ে যায় তারা আর কি বিদেশে যাবে না, আর যদি তাদের পাবলিকে না হয় তাহলে তারা বিদেশের দিকে ঝুঁকবে। এবং আরেক ধরনের যে স্টুডেন্ট তারা হচ্ছে যে তারা কোনো পাবলিকও অ্যাপ্লাই করবে না এবং তারা আসলে কোনো প্রাইভেটেও পড়াশোনা করবে না, তারা হচ্ছে সরাসরি HSC-এর পর বিদেশে পড়াশোনা করতে চান। তো আমি হচ্ছে আজকে এই দুই ধরনের মানুষদের নিয়ে কথা বলবো বা আমি হচ্ছে এই দুই ধরনের স্টুডেন্টদের নিয়ে কথা বলবো। তো প্রথমে আসলে আপনাদের নিজেকে বুঝতে হবে যে আপনি আসলে কোন ধরনের স্টুডেন্ট, আপনি কি আসলে পাবলিক অ্যাডমিশন নেবেন কি নেবেন না। তো অনেকের হচ্ছে প্যারেন্টসের পারমিশন নেওয়া লাগতে পারে এবং অনেকের প্যারেন্টসেরই আসলে ইচ্ছা থাকে যে বাংলাদেশে পাবলিকে পড়াশোনা করার। তো হ্যাঁ, আপনি হচ্ছে প্রথমেই উচিত হবে আপনাদের প্যারেন্টসের সাথে কথা বলে নেওয়া যে আপনার আসলে কি করা উচিত হবে, এবং আপনার যদি ফুল প্যারেন্টসের পারমিশন থাকে তাহলে হচ্ছে আপনারা পাবলিকের প্রিপারেশন না নিয়ে আপনারা হচ্ছে IELTS এর প্রিপারেশন নিতে পারেন এবং এটাই হবে আপনার জন্য একটা বেস্ট চয়েস। এবং যাদের আসলে নিজে থেকেও ইচ্ছা আছে যে আপনার পাবলিকে পড়াশোনা করবেন, হুইচ ইজ রিয়েলি গুড, তারা হচ্ছে অবশ্যই প্রথম আপনার পাবলিকের প্রিপারেশন নেবেন এবং এর সাথে সাথে ইংলিশটা শেখার ট্রাই করবেন। কারণ যদি আপনার পাবলিকে হয়েও যায় তাও এই ইংলিশ শেখাটা আপনার ভবিষ্যতে কাজে আসবে, আর যদি না হয় তাহলে তো আপনার IELTS-এর জন্য অবশ্যই কাজে আসবে। আমি জানি যে পাবলিকের প্রিপারেশন ইজ নট সো ইজি, তো আপনাদের ভালো একটা সময় দিতে হবে যদি আপনার পাবলিকে অ্যাডমিট হতে চান। তো ইয়াস, এর সাথে সাথে আপনার আসলে IELTS-এর প্রিপারেশন কারা কারা নিতে পারবেন আমি জানি না, এবং এটা নেওয়া উচিত হবে না, যে কোনো একটা নৌকা যেতে হবে। তো হ্যাঁ, আমি ফার্স্টেই বলবো যারা আসলে পাবলিকে ইন্টারেস্টেড, উইচ ইজ রিয়েলি গুড, এবং তাদেরকে আমি বলবো যে হ্যাঁ, আপনারা আগে পাবলিকের প্রিপারেশন নেন এবং এর সাথে সাথে ইংলিশটাও প্রিপারেশন নেবেন, যাতে হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে, এবং যদি আপনার পাবলিকে নাও হয় তাহলে যাতে আপনার IELTS-টা দেখতে হেল্প হয়। তো এই হচ্ছে গেল পাবলিকের পার্ট। এবং যারা হচ্ছে কোনো জায়গায় অ্যাডমিশন এক্সাম দেবেন না এবং সরাসরি বিদেশ পড়াশোনা করার জন্য প্রিপারেশন নেবেন, তাদের কথা হচ্ছে আপনার HSC-র পরপরই আপনাদের উচিত হবে IELTS-এর জিনিসপত্র, লাইক আপনি হচ্ছে পাসপোর্ট বানিয়ে ফেলবেন, এবং পাসপোর্ট যদি আগে থেকে বানানো থাকে তাহলে আরও ভালো। আপনার হচ্ছে IELTS-এ গিয়ে ভর্তি হবেন, লাইক আপনি কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন বা আপনারা হচ্ছে নিজে বাসায় ভর্তি পারেন। লাইক এখন হচ্ছে IELTS-এর বিভিন্ন ধরনের কোর্স চালু হয়েছে অনলাইনে, তো আপনারা চাইলে ওইখান থেকেও পড়াশোনা করতে পারেন IELTS-এর। তো অনেকেই হচ্ছে ঘরে বসে পড়েই আসলে IELTS-এ খুব ভালো ভালো স্কোর আনতেছে, এবং আপনার যদি মনে হয় যে না আপনার অনলাইনে হবে না, তাহলে আপনার হচ্ছে অফলাইন যে কোর্সগুলো আছে সেগুলো আপনারা করতে পারেন। তো IELTS-এর কাহিনী শেষ এবং আপনারা IELTS প্রিপারেশন নিতেছেন। এর সাথে সাথে আমি আবারও বারবার ফ্যামিলির বিষয়টা আনতেছি, কারণ এখানে আসলে HSC-র পর যারা পড়াশোনা করতে যায় তাদের আসলে অনেক বেশি টাকা পয়সার দরকার হবে বা টাকা পয়সার জিনিসপত্র আছে যদি আপনারা স্কলারশিপ অ্যাপ্লাই না করেন। তো আমি স্কলারশিপের বিষয়ে পরে কথা বলতেছি, আগে কথা বলতেছি যারা হচ্ছে নিজের ফান্ডে যাবেন বা আর কি যারা হচ্ছে স্কলারশিপ ছাড়া যাবেন। তো স্কলারশিপ যদি ছাড়া যান তাহলে আমরা সবাই জানি যে HSC-এর পর যদি পড়াশোনা করতে যাই বা ব্যাচেলর যদি আমরা বিদেশে পড়াশোনা করতে যাই, ইটস রিয়েলি এক্সপেন্সিভ। বাট আমি হচ্ছে এই ভিডিওর সব কিছু নিয়ে আলোচনা করব, যে কস্টের বিষয় নিয়েও আলোচনা করব এবং কীভাবে আপনারা খুব কম খরচে পড়াশোনা করতে পারেন তা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো প্রথমেই বলবো যে হ্যাঁ, আপনারা ফার্স্টে ফ্যামিলির সাথে বসবেন। তো আপনারা হচ্ছে আগে একটা বাজেট ঠিক করবেন যে আসলে আপনার পড়াশোনার জন্য কতটুকু বাজেট আপনার ফ্যামিলি দিতে পারবে, বা আপনার কি বিদেশ যাওয়ার পর লিভিং কস্ট এবং হচ্ছে টিউশন ফিস, লিভিং কস্ট বাদ দেন, আপনার হচ্ছে টিউশন ফি কি আপনার বাসা থেকে দিতে পারবে কি না, নাকি হচ্ছে আপনার যে যাওয়ার জন্য যে টাকাটা সেটা বাসা থেকে দিবে বা পরেরটা আপনার নিজে ইনকাম করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনার ফ্যামিলির সাথে কথা বলে আগে দেখেন
যে আপনার আসলে কত বাজেট এবং কীভাবে কি। তো এখানে আবার কিছু মানুষ আছে, এখানে আবার 3 ধরনের মানুষ আছে। প্রথম ধরনের মানুষ হচ্ছে তাদের লিভিং কস্ট, টিউশন ফি সব দিয়ে দিবে বাসা থেকে, উইচ ইজ রিয়েলি গুড, এবং আপনাদের আসলে প্যারাহীনভাবে আপনারা পড়াশোনা করতে পারবেন। তো সেকেন্ড ধরনের যে মানুষ আছে তারা হচ্ছে যে কী করবে, তারা লাইক যাওয়া পর্যন্ত, লাইক উনি ধরেন একটা কান্ট্রি চুজ করলেন আমেরিকা যাওয়া পর্যন্ত যা খরচ লাগে 20 লাখ 10 লাখ যা লাগে আপনার হচ্ছে প্যারেন্টস দিবে, অ্যান্ড আফটার দ্যাট আসলে তারা কোনো হেল্প করতে পারবে না। এবং লাস্ট যে মানুষগুলো আছে তারা হচ্ছে মানে ফ্যামিলি থেকে অ্যাপ্রুভাল আছে যে হ্যাঁ তুমি চাইলে পারো বিদেশে পড়াশোনা করতে, কিন্তু তারা আসলে ফাইন্যান্সিয়ালি আপনাকে সাপোর্ট করতে পারবে না। তো তারাও এক ধরনের মানুষ। আমি আসলে 3 ধরনের মানুষ নিয়ে কথা বলবো। তো ধরেন আমি প্রথম ধরনের যে মানুষগুলো আছে, লাইক আপনারা হচ্ছে ফ্যামিলি থেকে ফুল ব্যাকআপ পাবেন। তো আপনাদের যেহেতু এখন টিউশন ফি নিয়ে কোনো প্যারা নাই, এবং আপনারা হচ্ছে তখন একটা আলোচনা করে নেবেন যে আপনারা হচ্ছে টিউশন ফি আসলে কতর মধ্যে আপনার বাসায় কুলাতে পারবে। আপনি ধরেন টিউশন ফি আপনারা সিলেক্ট করলে যে আপনারা 20 থেকে 22 হাজার ডলার ইয়ারলি খরচ করবেন, বা আপনারা হচ্ছে 15 থেকে 20 হাজার ডলার ইয়ারলি খরচ করবেন। তো এরকম যদি কিছু হয় তাহলে হচ্ছে প্রথমেই অনেকে বলে যে এখানে কিন্তু ভিন্ন ধরনের মতামত আছে। অনেকে বলে যে প্রথমে আপনার কোর্স সিলেক্ট করা উচিত, কোর্স সিলেক্ট করার পর আপনার ইউনিভার্সিটি সিলেক্ট করা উচিত, এবং আফটার দ্যাট আপনার হচ্ছে কান্ট্রি সিলেক্ট করা উচিত। এবং এই ভিডিওটা যেহেতু আমার অডিয়েন্সের জন্য, তো আমি অডিয়েন্সের জন্য বলবো, জাস্ট ফর মাই অডিয়েন্স। তো আপনাদের কী করা উচিত হবে, আপনাদেরও সেম জিনিস করতে পারেন, কিন্তু ফার্স্ট অফ অল আমি বলবো যেহেতু আপনাদের বেশিরভাগেরই বাজেট ইস্যু থাকতে পারে, বা আমি যদি প্রথম ধরনের মানুষের বলি আপনাদের যেহেতু বাজেট আছে, লাইক আপনার 15 থেকে 20 হাজার ডলার ইয়ারলি এর বেশি খরচ করতে পারবেন না। তো আপনাদের ফার্স্টে উচিত হবে দেখা যে কোন ইউনিভার্সিটিগুলো, ফার্স্ট অফ অল কোন ইউনিভার্সিটিগুলো আমরা এই টিউশন ফির মধ্যে কভার করতে পারবে, এবং আফটার দ্যাট আপনারা হচ্ছে কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, সব গুগলে দেওয়া আছে। তো আপনারা হচ্ছে কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করার পর দেন হচ্ছে আপনারা তখন 10টা ইউনিভার্সিটি সিলেক্ট করলেন, তারপর ওদের মেল করলেন যে ওদের রিকোয়ারমেন্ট কী, তারপর আপনার রিকোয়ারমেন্টের সাথে মিলাইলেন, যেগুলো হয় ওগুলো সিলেক্ট করলেন। তারপর লাস্টে দেখতেন যে কোন কোন কান্ট্রি আসলে আসে, তো ওইখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করলেন। আরও রিসার্চের পর লাইক আপনার হচ্ছে আরও বিভিন্ন খরচ যে আসো, যে আপনার যেতে যে খরচটা সেটা আপনার যেখানে ভালো হবে সেখানে আপনারা যাবেন। তো ওইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। সেকেন্ড ধরনের যে মানুষ তারা হচ্ছে তাদের বাসা থেকে জাস্ট আসার জন্য যে টাকাটা লাগে সেটাই তাদের বাসায় অ্যাফোর্ড করতে পারবে। তো তাদের আসলে কী করা উচিত, তাদের জন্য বেস্ট হবে যে তারা যেহেতু ফ্যামিলির সাথে কথা বলছে এবং ধরেন তাদের বাজেট কত 10 লাখ, ধরেন অ্যাভারেজ 10 লাখ, এবং এর কমে হইলে কি আপনারা যেতে পারবেন? অবশ্যই যেতে পারবেন, কারণ ভাই অনেকে সেন্টি খায় যে ধরেন আমি বললাম ভিডিওতে অ্যাজ আ এক্সাম্পল বললাম 10 লাখ, তো অনেকে ওভাবে নয় যে 10 লাখের নিচে আসলে যাওয়া যায় না। তো না, 10 লাখের নিচে আপনারা যেতে পারবেন। আমি জাস্ট অ্যাভারেজ বোঝানোর জন্য আমি বললাম যে 10 লাখ আপনার ফ্যামিলি থেকে সেট করলো 10 লাখ টাকা, এরপর কোনো ফ্যামিলি আপনার ব্যাকআপ দিতে পারবে না। 10 লাখের মধ্যে আপনার জায়গা করতে হবে। তো এরপর আপনার কী করা লাগবে, আপনার ফার্স্ট অফ অল রিসার্চ করা লাগবে যে 10 লাখের মধ্যে আসলে আপনারা কোন কান্ট্রিতে নিতে পারবেন, বা আপনার কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট হবে। তো এখন আমি কোনো কান্ট্রি সাজেস্ট করবো না, তো আমি ধরে নিলাম যে আপনি নিজে নিজে রিসার্চ করছেন। তো আপনি ধরলেন কিছু কিছু কান্ট্রি নিয়ে নিলেন যে আপনি পোল্যান্ডে আপনি 10 লাখের মধ্যে যেতে পারবেন, পোল্যান্ডে আরও কমেও যাওয়া যায়। তো ধরলাম আমি আপনার পোল্যান্ড ধরলেন। এরপর হচ্ছে আপনার আরও যে বিভিন্ন কান্ট্রি আছে, লাইক কোরিয়া আছে, জাপান আছে, এশিয়ান কান্ট্রি। এরপর হচ্ছে ইউরোপ কান্ট্রি যদি আমি ধরি, তাহলে আমি যেটা বললাম যে আপনার পোল্যান্ড আছে, চেক রিপাবলিক আছে, আর বিভিন্ন ধরনের কান্ট্রি আছে। ধরেন আপনি ধরলেন যে এই 10 লাখ টাকার মধ্যে এসব কান্ট্রিতে বা আরও যেসব কান্ট্রি আছে সেসব কান্ট্রিতে আপনার পড়াশোনা করতে পারবে। কান্ট্রি সিলেক্ট করা কিন্তু শেষ এখানে। ধরেন যে কোনো একটা, এরপর হচ্ছে আপনি অনেক রিসার্চ করে আপনি হচ্ছে যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করলেন যে এই কান্ট্রির মধ্যে আমি 10 লাখ টাকার মধ্যে খুব আরামসে পড়াশোনা করতে পারবো। ওখানে দেখার পর আপনার রিসার্চ করবেন ইউনিভার্সিটি নিয়ে, যে কোন কোন ইউনিভার্সিটি আসলে কম্পিটিশন ফির মধ্যে পড়াশোনা করতে পারবেন, এবং কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা আসলে খুব ইজিলি বা আপনারা হচ্ছে অ্যাফোর্ডেবল টিউশন ফিতে খুব ভালো একটা এডুকেশন পাবেন। অ্যান্ড ওইখানে আসলে ইউনিভার্সিটি খোঁজার আগে আসলে আপনার কোর্স সিলেক্ট করা উচিত। এবং সবাই মনে একটা প্রোগ্রাম সিলেক্ট করা লাগছে, লাইক অনেকে আসলে ইচ্ছা থাকে যে সিএসসি নিয়ে পড়বে, তারা আসলে ফার্স্টে সিএসসি দেখবে যে কোন কোন ইউনিভার্সিটি সিএসসি অফার করে বা কোন কোন ইউনিভার্সিটি সিএসসির জন্য ভালো, ওনার যে বাজেট সে বাজেটে। অ্যান্ড আফটার দ্যাট আপনারা হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, এবং ইউনিভার্সিটিতে যদি আপনারা মেল করেন তারা হচ্ছে সব ধরনের হেল্প করবে আপনাদের, যে কীভাবে কি অ্যাপ্লাই করা লাগবে, কীভাবে ভিসা অ্যাপ্লাই করা লাগবে। এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা নিজেরা যে পারবেন না, তাহলে হচ্ছে আপনারা ইনিশিয়াল হেল্প নিতে পারেন। কিন্তু আমি বলবো যে যদি ইউনিভার্সিটির সাথে ঠিকমতো কন্ট্যাক্ট করতে পারেন তাহলে ইউনিভার্সিটি আপনাকে সব দিক দিয়ে হেল্প করবে। তো থার্ড যে মানুষজন আছে যাদের হচ্ছে আসলে কোনো দিক দিয়ে আসলে হেল্প পাবে না, লাইক তারা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কোনো অ্যাপ্রুভাল নাই, কিন্তু তাদের আসলে বিদেশে পড়াশোনার অ্যাপ্রুভাল আছে, লাইক তাদের আসলে বাসায় অ্যাপ্রুভ দিয়ে আছে যে তারা বিদেশে পড়াশোনা করতে যেতে পারবে। তাতে যে বিষয়টা, তাদের হচ্ছে স্কলারশিপ নিয়ে আমার একটা ভিডিও আছে, যেটা ভিডিওর টাইটেল হচ্ছে যে ফ্রিতে বিদেশে পড়াশোনা, এবং ভিডিওটার লিঙ্ক আমি হচ্ছে সাজেস্টের ভিডিওতে পেয়ে যাবেন।
তো ওইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন, লাইক এখানে আই গেস এখানে আপনারা চাইলে দেখে নিতে পারেন, এখানে কোথাও একটা হবে। তো দেখে নেওয়ার পর ওইখানে আসলে আমি কথা বলেছি একটা ওয়েবসাইট নিয়ে, যেখানে বাংলাদেশের গভর্নমেন্টের একটা ওয়েবসাইটের নাম হচ্ছে shed.gov.bd, shed.government.bd আর shed.gov.bd। তো ওইখানে গেলে আপনারা আসলে বিভিন্ন ধরনের স্কলারশিপের কিন্তু ইনফরমেশন পেয়ে যাবেন, লাইক কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কখন অ্যাপ্লাই করতে হবে, ডেডলাইন কী কী রিকোয়ারমেন্ট, আপনারা স্কলারশিপে কী পাবেন সব বলা আছে। এবং আপনারা যদি ডিটেলসে জানতে চান তাহলে আমার 3 থেকে 4 মিনিট একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে আসতে পারেন। আবার বলতেছি, উপরে দেওয়া থাকবে লিঙ্ক, উপরে বা ডিসক্রিপশনে যে কোনো জায়গায় লিঙ্ক দেওয়া থাকবে। তারপর ওখানে দেখে নিলেন যে আপনারা কীভাবে আসলে বিদেশে পড়াশোনা করতে পারেন ফ্রিতে। তো হ্যাঁ, আপনারা হচ্ছে ওই ওয়েবসাইট থেকে আসলে বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবে অ্যাবাউট স্কলারশিপ, এবং সেখানে ধরেন আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করলেন, এবং স্কলারশিপে অ্যাপ্লাই করলে আসলে আপনার কোনো খরচ হবে না। এবং অনেক ধরনের স্কলারশিপে আপনার হচ্ছে প্লেন ফেয়ারটাও ওই দেশের গভর্নমেন্টই বেয়ার করে, উইচ ইজ রিয়েলি গুড। এবং আরেকটা কথা আমি আসলে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে যে HSC এর পর আপনারা যদি ব্যাচেলর পড়াশোনা করতে যান এবং আপনারা যদি স্কলারশিপের কথা ভাবেন, তাহলে এটা একদমই ইজি না। কেন ইজি না বলতেছি, লাইক অনেকে ভাবতে পারেন তাইলে কি ভাই কেউ পাবে না? অবশ্যই পাবে, কিন্তু মাস্টার্সে যেই পরিমাণে স্কলারশিপ পাওয়া যায় সেই পরিমাণে আসলে আপনার ব্যাচেলর স্কলারশিপ পাবেন না। বা আমি খুব সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে ব্যাচেলরের স্কলারশিপের স্কোপ খুবই কম। তো সেখানে হচ্ছে আপনারা যদি স্কলারশিপ পেতে চান, তাহলে হচ্ছে আপনার খুব যে এক্সট্রা অর্ডিনারি হতে হবে তাও না, কিন্তু খুব যে আবার আপনি লাইক HSC HSC-তে 2.3 পয়েন্ট পাইলেন এবং আপনি ভাবতেছেন স্কলারশিপ পেয়ে যাবেন, তাও হবে না ভাই। এবং আমি বলতেছিলাম যে যারা 3 পয়েন্ট পাবেন তারা স্কলারশিপ পাবেন না, কারণ ভাই আমি এক্সাম্পল হিসেবে কথা বলতেছি। আপনারা আসলে অনেক কিছু ম্যাটার করে স্কলারশিপের জন্য, এবং স্কলারশিপ নিয়ে আসলে অনেক আমার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে আসতে পারেন। কিন্তু মন ভারী করার আসলে কোনো কারণ নাই, কারণ আমি বলছি হার্ড বাট ইটস নট ইম্পসিবল। বাংলাদেশের অনেক স্টুডেন্টই কিন্তু ব্যাচেলারের স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতেছে, তাই ওরা যদি পারে আপনারাও পারবেন। তো হ্যাঁ, আশা করি আমি আসলে সব কিছু নিয়ে আলোচনা করেছি। তো আসলে এটা কোনো গাইডলাইন ভিডিও ছিল না, আমি হচ্ছে যারা স্টুডেন্ট আসছেন লাইক HSC 23 ব্যাচের, এবং অনেকে হয়তো বুঝতেছেন না যে কোথা থেকে শুরু করা উচিত, তাদের জন্য একটা ভিডিও বানালাম। আমি যদি ফুল আবার একটু ওভারভিউ দিই, প্রথমে আপনার HSC দিতে হবে, অ্যান্ড আফটার দ্যাট আপনার বাজেট অনুযায়ী কান্ট্রি সিলেক্ট করতে হবে যে কত টাকার মধ্যে আপনার আসলে এই কান্ট্রিতে চলে যেতে পারবেন। অ্যান্ড আফটার দ্যাট ওই কান্ট্রির মধ্যে আপনার প্রোগ্রাম অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, ইউনিভার্সিটিকে মেল করতে হবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। আফটার দ্যাট আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সময় এটা ঝামেলা পড়তে হবে, সেটা হচ্ছে অ্যাডমিশন ফি দেওয়ার সময়, টিউশন ফি দেওয়ার সময় ওদের কার্ড দরকার হবে। সেই কার্ডটা আসলে অনেকের থাকে না, কিন্তু আপনি হচ্ছে বিভিন্ন ব্যাংকের সাথে কথা বলে ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে হচ্ছে আপনারা ইউনিভার্সিটি যে টিউশন ফি বা অ্যাডমিশন ফি সেটা আপনারা চালিয়ে দিতে পারেন। তো হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাপ্রুভ হচ্ছে 2 ধরনের অফার লেটার আসতে পারে ইউনিভার্সিটি থেকে, একটা কন্ডিশনাল, একটা হচ্ছে আনকন্ডিশনাল। তো আনকন্ডিশনাল মানে হচ্ছে কোনো কন্ডিশন নেই, আপনার টিউশন ফি পে করে দিচ্ছেন এবং ওরা অফার লেটার দিয়ে দিচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট আপনার হচ্ছে অফার লেটার পেয়ে গেলেন। অফার লেটার পাওয়ার পর আপনার যাবতীয় যে টোকেনগুলো লাগে বিদেশে পড়াশোনা করতে সব রেডি করলেন। আমি হচ্ছে খুব বেসিকভাবে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি, খুব বেশি লংভাবে বুঝাইতেছি না, আমি জাস্ট খুব শর্টভাবে বুঝাচ্ছি, লাস্টে একটু ওভারভিউ দিচ্ছি। তো আপনি হচ্ছে সব ধরনের ডকুমেন্ট গোছালেন, এবং আফটার দ্যাট আপনার যে ডকুমেন্টগুলো এবং অফার লেটার, এবং আপনার ইউনিভার্সিটি কিন্তু সব ধরনের হেল্প করবে যে আপনার কি অল লাগবে। আফটার দ্যাট আপনার এম্বাসিগুলো যদি বাংলাদেশে থাকে তাহলে হচ্ছে আপনি হচ্ছে এম্বাসিতে ডেট নেবেন, অ্যান্ড আফটার দ্যাট আপনার সব ডকুমেন্ট সাবমিট করে ইন্টারভিউর জন্য ডাকতে পারে অনেক এম্বাসিতে। তো ইন্টারভিউ দিবেন এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ আপনার ভিসা হয়ে যাবে এবং ইউ আর গুড টু গো। আবারও বলতেছি, আমি গাইডলাইন দেওয়ার কেউ না, আমি জাস্ট হেল্পের জন্য এটা বানাচ্ছি। এবং আপনি আসলে যদি বিদেশে পড়াশোনা করতে চান, শুধু আমার ভিডিও না, আরও অনেক ধরনের ভিডিও আছে, ওগুলো দেখবেন, নিজে থেকে রিসার্চ করবেন, যেহেতু ইটস আ ভেরি বিগ থিং। পুরোপুরি সব জিনিসটা আসলে এজেন্সির উপরে ছেড়ে দিয়েন না, কারণ যেহেতু আপনার লাইফ বিদেশিকে আপনারই থাকতে হবে, ওখানে যদি আত্মীয় না থাকে একাই থাকতে হবে, আসলে সব কিছু আপনার একাই সামলাতে হবে। তো ওইখানে গিয়ে এজেন্সি পাবেন না। তো চেষ্টা করবেন নিজে থেকে সব করার, বা অ্যাটলিস্ট নিজে থেকে রিসার্চটুকু করে রাখার, যাতে এজেন্সি আপনাকে ধোকা না দিতে পারে। এতটুকুই বলবো, আজকের মতো ভিডিও শেষ করছি। এবং আপনারা যদি কেউ ইতালি নিয়ে ইন্টারেস্টেড থাকেন, লাইক স্টাডি ইন ইতালি, তাহলে হচ্ছে আমার এই ভিডিও দেখে আসতে পারেন। আজকের মতো বিদায় নিলাম, টাটা।